তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ অনার্স আন্ডার সিবিসিএস সিস্টেমস, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের এক্সাম 25 তারিখ থেকে শুরু হচ্ছে, সবাই জেনে নিয়েছো আশা করব। সো আজকে আমি CC9 পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স লং অ্যান্সার অবভিয়াসলি আলোচনা করব, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, তোমাকে এটা দেখে নিতে হবে। সো আর একটা কথা বলবো তোমাদেরকে, তোমরা অনেকেই আমাকে বলছো, ইউটিউবে বলছো, হোয়াটসঅ্যাপে বলছো স্যার CC9 এবং CC8-এর কমপ্লিট সাজেশনস প্রোভাইড করতে, যেমনটা আমি CC8-এ অনলাইনের যে মক পেপারটা ছিল ওভাবে আমি করেছিলাম। মানে বেসিক্যালি আমি যতটা জানি 9 and 10 আমি লং কোয়েশ্চেন্সগুলো শেয়ার করে দিয়েছিলাম, ওগুলো থেকেই আসবে। তোমরা চাইছো যে 2 and 5গুলো শেয়ার করতে। দেখো এটাতেই একটু প্রবলেম আসছে, এই কারণে তোমরা অনেকেই জানো না, জানো না বললে কিন্তু ভুল হবে, বা তুমি মিথ্যে বলছো আমাকে, কারণ ফার্স্ট সেম থেকে তোমরা আমার সঙ্গে রয়েছো। সো আমাদের অনলাইন ব্যাচে আমি দেখিয়ে দিতে পারি তোমাকে 100 জন প্লাস স্টুডেন্ট রয়েছে, এটা আমি পাবলিকলি বলছি। সো ওখানে আমি কিন্তু অনলাইনে যে ফিসটা রেখেছিলাম আমি এখানে বলেও দিচ্ছি 1500, একেবারে মিনিমাম প্রাইস বা ফিজের ওপরে কিন্তু আমি পড়িয়েছিলাম, ওয়ান টাইম পেমেন্ট। তোমরা অনেকেই জেনেছো, যেটা তোমার সুবিধা হয়েছে তুমি সেটা করেছো। সো তোমরা যে কমপ্লিট সাজেশান চাইছো, এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি রুলস অ্যান্ড রেগুলেশনস বা এথিক্সের বাইরে হয়ে যাচ্ছে। ওদের আমি বলেছিলাম যে আমি কোনোরকমভাবে সাজেস্টিভ কোনো কিছুই শেয়ার করব না, তবুও তোমাদের কথা ভেবে আমি কিন্তু এটা করেছি, অনেকটাই করেছি। CC8 তো কমপ্লিট করে দিয়েছি, 9 and 10টা তোমরা বলছো। দেখো আমি যাদেরকে বলেছি যে কোনো রকম কিছু শেয়ার করতে না, তারা করেনি, আমি কিভাবে তোমাদের সঙ্গে এভাবে শেয়ার করতে পারি? তাহলে ওদের সঙ্গে কিন্তু একটা খারাপ ব্যবহার বা খারাপ যে আমার ওপিনিয়ন চলে যাচ্ছে, আমার প্রতি ওদের ধারণাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমি না বলেছি। এবং অনেকেই আমাকে বলেছে যে কোনো রকমভাবে সাজেশন শেয়ার ইউটিউবে আপলোড করবেন না, এটা কিন্তু বলা হয়েছে। এটা তাদের বলারই কথা, কারণ তারা পড়ছে আমার কাছে, কেন করবে, আমি কেন বা করব, এটাই ব্যাপার। সো আমি সবটাই বুঝতে পেরেছি। তোমরা চাইলে আমার সঙ্গে কমপ্লিট করতে পারতে, এতে 100% তোমার সুবিধাই হতো, কোনো রকম ক্ষতি হতো না। তুমি অফলাইনে পড়ো, অনেকেই পড়ে, আমাকে তো বলেছে। সো এতে কোনো রকমভাবে কোনো ঝামেলা নেই আমার কাছে। সো তোমাকে 2 মার্কস অ্যান্ড 5 মার্কস অ্যান্ড 10 মার্কস এবং এভাবে কিন্তু তুমি নোটসগুলো পেয়ে যেতে, এবং তুমি যথেষ্ট মক টেস্ট দিতে পারতে, তোমার একটা কনফিডেন্স রেইজ হতো, তুমি যে প্রবলেমে পড়ছো ওটা হতো না, যেটা আমাদের অনলাইনে স্টুডেন্ট 100+ স্টুডেন্ট এটা তারা ফিল করছে। ওকে, ওদের কাছে ব্যাপারটা ইজি, কারণ পুরো জিনিসটাই আমি প্রোভাইড করে দিয়েছিলাম। তোমরা যেটা ভালো বুঝেছো ওটাই করেছো। সো তোমরা যখন বলছো, আমি ওদের সঙ্গে কথা বলে কিছু জনের সঙ্গে আমি ফোন করবো অবভিয়াসলি আজকে। ওরা যদি বলে কমপ্লিট সাজেশানস ফরওয়ার্ড করতে, তো আমি করবো, আদারওয়াইজ ওরা না বললে কিন্তু এটা আমার কিচ্ছু করার নেই। তো তোমরা বুঝতে পারছো। দেখো হয়তো তোমরা ভাবছো যে স্যার এখানে একটু বলছেন, তো তুমি ওদের জায়গায় নিজেকে বসিয়ে দাও, দিয়ে দেখবে যে দেখো আমার সাজেশানস মানে 100% শিওর লাগবে, কারণ আমি যা তা সাজেশানস আমি প্রোভাইড করি না কোনো দিনই, বা করবও না। সো তোমরা যখন বলছো, আমি ওদের সঙ্গে কথা বলি, কথা বলার পরে যদি ওরা বলে CC9 10 কমপ্লিট সেশন প্রোভাইড করতে, তবেই করবো, আদারওয়াইজ আমি পারবো না, এটা আমি বলে দিচ্ছি। এটা শুনতে খারাপ লাগলেও তোমাকে এটা বুঝতে হবে, কারণ এগুলো যদি তোমার ভাবনা ছিল, তাহলে তোমার আমার সঙ্গে ব্যাচে কানেক্টেড হওয়া উচিত ছিল এবং 4th সেমের জার্নি কভার করা উচিত ছিল। আমি বলছি না তোমার অফলাইন টিউশন তুমি নিচ্ছ নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু এত কম প্রাইসে, কত কম ফিজে তুমি এটা করতেই পারতে, অনেকেই করছে। সো এটাই বলা, ভয় পেও না। আমি যতদূর সম্ভব জানি ওরা বলবে, বা কিছু দেরিতে সাজেশনস প্রোভাইড করতে বলবে, এটা আমার যতটা আইডিয়া। সো সেটা আমি করবো ওদের সঙ্গে কথা বলে। সো ফাইনালি আমি আজকে একটা কোয়েশ্চেনে চলে আসবো, যেটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। দেখো কীভাবে লেখা হয়েছে, এক্সপ্লেইন দ্য পলিটিক্স অফ কনফর্মিটি দ্যাট ইউনেস্কো এক্সপ্রেস থ্রু দ্য মেটাফোর অফ দ্য রাইনোসরস অর দ্য পলিটিক্যাল অ্যালিগরি। ওকে, রাইনোসরস তোমরা প্লেটা পড়েছো, লাইন বাই লাইন আশা করি পড়েছো, আমি পড়িয়েছিলাম ওদেরকে। সো এখান থেকে যে পলিটিক্যাল অ্যালিগরিটা কীভাবে আসছে, সো সেটা তোমাকে দেখাতে হবে, এটা ইম্পর্ট্যান্ট রয়েছে। সো ফার্স্ট অফ অল তোমাকে লিখতে হবে, ইন্ট্রো একটা বিল্ড করাতে হবে। Eugen Ionesco's Rhinoceros was written in 1959. So after the World War II had ended and at the advent of the Cold War in Europe, আমি একটু বলে দিই, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল ইউরোপে, আমরা জানি 1940 থেকে 1980, মানে 1914 থেকে 1918। দেন যে একটা পিরিয়ড ছিল, সেখানে জার্মানি জুড়ে, রোমানিয়া জুড়ে, অ্যান্ড অলসো ইতালি মানে ফ্যাসিবাদ, মুসোলিনি, ওকে, সেখানে জুড়ে কিন্তু টোটালিজম, মানে টোটালিজম মিনস ওয়ান পার্টি হ্যাজ দ্য অ্যাবসুলেট পাওয়ার অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য মাসেস অর দ্য পিপলস, এটাকে বলে টোটালিজম কনসেপ্ট। এটা কিন্তু চলছিল 1939 পর্যন্ত।
তারপরে হিটলার, মুসোলিনি এরা কী করলো, সেই ফ্যাসিবাদ, নাৎসিবাদ মানে চূড়ান্ত ক্ষমতায় এসে এমনভাবে কিছু ঘটালো যে ইউরোপের মাটিতে আবারও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হতে বাধ্য হলো। সো যেটা হয়েছিল টাইমলাইন 1939 থেকে 1945 পর্যন্ত। দেন তারপর যে সিচুয়েশান এসেছিল, দুটো কান্ট্রি, একটা ইউএসএ অ্যান্ড অলসো ইউএসএসআর মানে রাশিয়া উঠে এসেছিল একেবারে অ্যাবসুলিউট পাওয়ার হিসাবে, যে যারা কন্ট্রোল করতে চাইছিল পুরো বিশ্বকে। এখান থেকে শুরু হয়েছিল আমাদের কোল্ড ওয়ার সিচুয়েশানস। আমাদের আইনেস্কো বা রাইনোসরস দুটো টাইম লাইনকে ফোকাস করছে। একটা 1918-এর পরে কীভাবে জার্মানি জুড়ে, কীভাবে ইতালি জুড়ে বা কিছু কিছু কান্ট্রি জুড়ে কীভাবে টোটালিজম বা ডিকটেটরশিপের জন্ম হয়েছিল, জাস্ট লাইক হিটলার অ্যান্ড ফ্যাসিবাদ। এদিকটা যেভাবে কভার করছে, তেমনভাবে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশনস কীভাবে কোল্ড ওয়ারের মধ্য দিয়ে আমেরিকা অ্যান্ড অলসো রাশিয়া কীভাবে ওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করছে, এটাই কিন্তু দুটো টাইম লাইন তোমাকে মেনশন করাচ্ছে এই প্লেটা। সেটাই বলা হয়েছে। ইউজি নাইনেস্কো রাইনোসরস ওয়াজ রিটেন ইন 1959 after the World War II had ended and advent of the Cold War in Europe. So the play can be perused মানে তুমি যেটাকে রিড কেয়ারফুলি পড়ছো, as an allegory of the Cold War conformist attitude of the leftists in Paris and the incursions of the Romanian youth into the fascism in the late 1913th century. আমি বললাম দুটো লাইনকে কভার করছে, দুটো টাইম লাইনকে কভার করছে, সেটা তুমি বুঝতে হবে। The atmosphere of entire the atmosphere of the entire continent was politically tense and caught in an ideological conflict. আইডিওলজিক্যাল কনফ্লিক্ট বানছে ধীরে ধীরে। কীভাবে বানছে তুমি যদি দেখো, ভাইমার প্রজাতন্ত্র জার্মানির সঙ্গে হিটলারের নাৎসিজম, এটা একটা আইডিওলজিক্যাল কনফ্লিক্ট। সবাই জার্মানি চাইছে যে হিটলার উঠে আসুক, ভাইমার প্রজাতন্ত্রের জন্যই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, এর জন্যই জার্মানি এতটা ভেঙে গেছে, সো এরকমভাবে চাইছে। আর এখান থেকে তুমি যদি দেখো, মানে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে যে কোল্ড ওয়ার মানে ঠান্ডা লড়াই সিচুয়েশন, কীভাবে আমেরিকা এবং কীভাবে রাশিয়া যে যার কন্ট্রোল করছে পুরো বিশ্বটাকে, এটাই বলা হচ্ছে ইন্ট্রোতে। এটা খুব সোজা, না হলে খুব টাফ প্লে, তোমাকে অ্যানালাইসিসের ভিত্তিতে পড়তে হবে। সো তারপরে তোমাকে বলতে হবে রাইনোসরস undoubtedly has a very strong political context. So this play is an attack on all the totalitarian, means বললাম one party has the absolute power and controlled over the masses. একটাই মানুষ আসবে, ওয়ান পার্টি স্টেট থাকবে, অপোজিশনস ব্যান্ড থাকবে, যেটা হিটলার করেছিল, এবং তোমাকে যা বলবে সেটা তোমাকে শুনতে হবে। ওকে, সেটাই কিন্তু হয়েছে। সো attacked on all the totalitarian and the conformist ideology, and including the fascism and the extreme form of communism practiced by the Nazi in Germany, Mussolini in Italy, and by the Red Guards in Romania. UNESCO is against all types of ideologies. ওকে, এই যে আইনেস্কো ছিলেন, এই যে টটোলিটেরিয়ান এবং কনফর্মিস্ট অ্যাটিটিউড এগেনস্টে ছিল, যেটা হিটলারের এগেনস্টে ছিল, ও ফ্যাসিজম মানে তোমার মুসোলিনি এগেনস্টে ছিল, এবং তার যে নিজের কান্ট্রি রয়েছে রোমানিয়া, তার এগেনস্টে রেড গার্ডস এদের এগেনস্টে ছিল। যে মানুষ কীভাবে ইন্ডিভিজুয়ালিটিকে ল্যাক করছে, কেন বুঝতে চাইছে না যে হিটলার কীভাবে অ্যানাউন্স করছে যে আমি যদি ক্ষমতাতে আসি জার্মানির, তাহলে আমি জার্মানিকে সেই জায়গাতে পৌঁছাবো যেটা সব বিশ্ব দেখবে, এটা কোনোদিন সম্ভব। আর আমরা ইউথ জার্মানি তৎকালীন ইউথ হিটলারকে সাপোর্ট করছে, ও এসে ধীরে ধীরে ভাইমার পর্যন্তকে হটিয়ে অপোজিশনস ব্যান্ড করে জুডিশিয়ারি সিস্টেমস, ওকে, এক্সিকিউটিভ সিস্টেম সমস্ত নিজেকে হাতে নিয়ে সবাইকে ফাঁসাচ্ছে, কীভাবে ইহুদি ইদন চালাচ্ছে, হলোকাস্ট, এইসব ঝামেলাগুলো ক্রিয়েট করছে, এবং সমস্ত মানুষ ওকে সাপোর্ট করছে, তার কথাতে সাপোর্ট হয়ে যাচ্ছে। ওকে, দেন দেখো, ইন রাইনোসরস totalitarianism is symbolized as a disease that manifests and that transforms thoughtful human being into a barbaric rhinoceros. And the UNESCO here tries to attack all types of collective activity based on thoughtless actions, and this attack transforms his play into a very strong political statement. কীভাবে জিন কিছু না বুঝে সে রাইনোসরে ট্রান্সফার হচ্ছে, মিন্স হিটলারকে সাপোর্ট করছে, মিন্স মুসোলিনিকে সাপোর্ট করছে, মিন্স এদিক থেকে দেখতে গেলে ইউএসএকে সাপোর্ট করছে, আর দ্য ইউএসএসআরকে সাপোর্ট করছে, তুমি নিজের ইন্ডিভিজুয়ালিটি ল্যাক করে। সো এটাই জাস্ট পলিটিক্যাল
স্টেটমেন্ট হিসেবে উঠে আসছে রাইনোসোর্স। রাইনোসোর্স ইজ এ অ্যাবসার্ড প্লে। কোনো মানুষ কোনোদিন রাইনোসোর্স শোনে। রাইনোসোর্স মিনস তুমি কোনো কনসেপ্টকে না বুঝে সাপোর্ট করে তোমাকে। ওকে, মাস ওয়েতে রাইনোসোরের ট্রান্সফার হচ্ছে। ওকে, এটাই দেখানো হচ্ছে। So the rhinos are the representative of the oppressed group and the individuals who were forced to succumb to the collective history, so which were precipitated by the fascist and totalitarian ideologies. এটা বললাম। The following line are from the interview given by the UNESCO depicted his plight surrounding the fall of his fellow intellectuals and to those the conformist ideologies. So yes, my youth was spent partly in France, but in Romania, where I saw the hatching of the Nazi movement. So Ionesco, a troubled man of his times, and had the witness the fall of his kindred people into a pit of careless activity, which rendered them senseless with no thought and the opinions of their own. He wanted the intellectual community succumb to ideological manipulations. এই যে আমাদের যে ব্যারেঞ্জারের ক্যারেক্টার কেউ নয়, ব্যারেঞ্জার মিনস আমাদের এখানে ইউজ ইন আইনেস্কো। ব্যারেঞ্জার কিন্তু নিজেকে ঠিক রেখেছিল, তার সে ইন্ডিভিজুয়ালি এক্সিস্টেন্সিয়ালিজম সে নিজেকে রক্ষা করতে পেরেছিল। তেমনভাবে যখন আমাদের ইউজ ইন আইনেস্কো যখন লিটারেলি মিটে অ্যান্ড কোনো রকম লিটারেলি ইভেন্টে যেত, তখন তার অনেক মানুষ তার বন্ধু সাপোর্ট করে দিত কাকে? টোটালিজম কনসেপ্টকে। ওকে, ডিক্টেটরশিপগুলোকে, সেটা ইউজ ইন আইনেস্কো কোনো মতে ছিল না। এটা তার এগেনস্টে তিনি কিন্তু লিখেছিলেন আমাদের রাইনোসোর্স, তিনি ইন্টারভিউতে বলেছিলেন। সো দেন দেখো, in the play Rhinoceros, Jean had supper at the hand of the society, and his own job is the capitalist modernist world has robbed him of his own individuality. So this process made him the vulnerable and he became a possible victim of the totalitarian idea. মানে সে কিন্তু রাইনোসরস হয়ে গিয়েছিল, যে মানুষটাকে এতটা স্ট্রংলি অফেন্ড করেছিল বেরেঞ্জারকে। অ্যাকচুয়ালি আমরা দেখবো যে সেকেন্ডে ও কীভাবে ট্রান্সফার হয়ে যাচ্ছে রাইনোসরে, কীভাবে সাপোর্ট করে যাচ্ছে হিটলারকে, কীভাবে সাপোর্ট করে যাচ্ছে মুসোলিনিকে। ওকে, জিন হিয়ার ইজ এ সিম্বলিক অফ দ্য functionaries of the state and the working class who are vulnerable and can easily fall under the spell of the fascist ideologies. Then তোমাকে লিখতে হবে, at the end of the play Berenger scream, I shall put a fight against a lot of them, the whole lot of them, and I mean I am the last man left, and I am staying that were until the end, and I am not the capitulating. For Berenger, the protagonist remaining the human, and when the everyone else has transformed into the rhinoceros, so though the Berenger ironically escapes the human world through his drinking, in the end he is only character in the play who holds on tightly on his human identity. Okay, so the spirit of rhinoceros in the play is depicted in the symbolic terms of its being the epidemic of the right-wing totalitarianism and left-wing conformists. So the rhinoceros, the political idealism, terror and pessimism and hate within the atmosphere of the society, all these emotions are represented through the monstrous fantasies of individuals transforming into the ruthless and barbaric rhinos on the stage. So এইভাবে তোমাকে লিখলে এটা কিন্তু যথেষ্ট আমি বিভিন্ন জায়গায় সোর্স থেকে, ইভেন তোমাদের থিসিস পেপার থেকে তোমরা চলে যেতে পারো, আমি বলে দিচ্ছি শোধগঙ্গা ওয়েবসাইট, তো সেখান থেকে বিভিন্ন রকম কালেক্ট করে কিন্তু লিখা, তো যথেষ্ট কিন্তু স্টাইলিস্টিক ওয়েতে কিন্তু লেখা হয়েছে। তোমাদেরকে সবাইকে চাইবো এটা করে নিতে, কারণ এটা আসবে, এটা খুব ইজিলি লেখা আছে এবং খুব অনেক কিছু ডাটা ইনপুট করা রয়েছে, যেটা স্যার যিনি খাতা দেখবেন অবভিয়াসলি তিনি তোমার মর্যাদা দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি ওদের সঙ্গে কথা বলে তোমাদের যে কথাগুলো রাখার চেষ্টা করছি।